আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকুস সালেহীন। ভাষার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত প্রতিটি অর্জনই বাঙালিকে আন্দোলন ও সংগ্রাম করতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক ২০২১ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আর কারো কাছে হাত পেতে নয়, বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে এগিয়ে যাবে। এবছর ভাষা আন্দোলনে ৩ জন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ৩ জন, শিল্পকলায় ৭ জন, ভাষা ও সাহিত্যে ৩ জন এবং সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও সমাজসেবায় ১ জনকে ২১শে পদক দেওয়া হয়েছে। জীবনের প্রতিটি স্তরে কিন্তু আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আমাদের অর্জন করতে হয়েছে। কেউ আমাদেরকে সেদিকে কিছু দেয়নি, এই কথাটা মনে রাখতে হবে। ৭১ সালের যে ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, সেই শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি কোট করছি, ১৯৫২ সালের আন্দোলন কেবলমাত্র ভাষা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এ আন্দোলন ছিল সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আনকোট। এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, সম্মানের সাথে চলবে, কারো কাছে হাত পেতে নয়, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা নিয়ে চলব। বিএনপির দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা নতুন কোনো দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ কিনা সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তারা জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে। ১ বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ কুসুম কল্পনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা ইস্পাত কঠিন উল্লেখ করে কাদের বলেন, শেখ হাসিনা সরকার ঠুনকো কোনো জিনিস নয় যে ধাক্কা লাগলেই পড়ে যাবে। ১ বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ কুসুম কল্পনা। তবে জন্মলগ্ন থেকে বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে। দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা তাদের নতুন কোনো দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ কিনা সেজন্য জনগণকে সচেতন থাকতে হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিল করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রেস ক্লাবের আরেকটি অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, করোনার ভ্যাকসিন সরকার অনেক বেশি দামে কিনেছে। মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করার কোনো অধিকার বাংলাদেশে কারোরই নেই। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের বিষয়, মুক্তিযোদ্ধারা আমাদের গৌরবের পাত্র। তাদেরকে নিয়ে এই রসিকতা করার কোনো অধিকার কারণ। এই একই টিকা আমরা কেন অন্যান্য দেশের থেকে বেশি দামে কিনছি? এখানে অনেক বিশেষজ্ঞরা বলেছেন যে হয়তোবা কোনো গোষ্ঠীকে, তার মধ্যস্বত্বভোগী গোষ্ঠীকে তার অতিরিক্ত লাভবান করার জন্য এই ব্যবস্থা সরকার দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। রাজধানী সহ সারা দেশে করোনা টিকাদান কর্মসূচি চলছে। সকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিতে আসা মানুষের ভিড় দেখা গেছে। গেল ১১ দিনে ১৮,৪৭,০০০ মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রথম ধাপে টানা ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা নিতে এরই মধ্যে নিবন্ধন করেছেন প্রায় ৩০ লাখ মানুষ। দেশে একদিনে করোনায় মারা গেছে আরও ৫ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৫০ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হলো ৫,৪৩,০২৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে ৪,৯০,৮৯২ জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় মারা গেছেন ৮,৩৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। আজ ভোরে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ২১শে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। টেলিভিশন এবং চলচ্চিত্র দুটি ক্ষেত্রেই সমান পারদর্শী ছিলেন দেশের বর্ষিয়ান এই অভিনেতা। অভিনয়ের গুণে অর্জনও করেছেন জাতীয় চলচ্চিত্র থেকে শুরু করে ২১শে পদক সহ অনেক স্বীকৃতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। পরিষ্কার পরিচ্ছন্ন ও নান্দনিকতায় রাঙিয়ে তোলা হয়েছে মিনারটিকে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে থাকছে বাড়তি নজরদারিও। ২১-এর প্রথম প্রহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেছেন। শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় শনিবার সকালে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। গেল রাতে ক্রিকেট খেলা নিয়ে সাভারের আশুলিয়ায় গেরুয়া বাজার এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহত হয় অন্তত ৩০ জন। সহপাঠীদের উপর হামলার প্রতিবাদে ফের আন্দোলনে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল ৯টা থেকে ক্যাম্পাসের মূল ফটকে জড়ো হয়ে বরিশাল কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। আন্দোলনকারীরা জানান, হামলার নেতৃত্বদানকারী মূল হোতাদের এখনও গ্রেফতার করেনি পুলিশ। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, শিক্ষার্থীদের যে ৩টি দাবি ছিল সেগুলো মানা হয়েছে। এখন তাদের আর কি দাবি রয়েছে সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। কেরানীগঞ্জের অবৈধ ভবন নির্মাণ নিয়ে রাজুককে দোষী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। কেরানীগঞ্জে চড়াইলে ৩ তলা ভবন ধসের এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এদিকে ভবন ধসের ঘটনায় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী চকবাজারের চুরিহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ট্র্যাজেডির ২ বছর আজ। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাজধানী চকবাজারের চুরিহাটায় ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় ৮১ জনের প্রাণহানি ঘটে। ২ বছরে পোড়ার ক্ষত শুকিয়ে যেন আগের অবস্থায় ফিরেছে চুরিহাটা। তবে স্বজন হারানোর বেদনা আজও ভুলতে পারেনি কেউ। অগ্নিকাণ্ডের পর সেখান থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নিরাপত্তার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা নানা যুক্তি দেখিয়ে সেখান থেকে সরানো হচ্ছে না এখনও। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আবারও হরতাল ডেকেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। সকালে বসুরহাটের রূপালী চত্বর থেকে কাদের মির্জার নেতৃত্বে বের হওয়া মিছিল থানার সামনে পৌঁছলে পুলিশের লাঠিপেটা করে। এতে বেশ কয়েকজন আহত হয় বলে অভিযোগ করেন নেতারা। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলেও কাদের মির্জা বেশ কিছু সময় সড়কে বসে থাকেন। এর আগে গেল রাতে বসুরহাট পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানিগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে হরতাল কর্মসূচির ঘোষণা দেন তিনি। নাটোরের বড়াই গ্রামে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ২০২০-২১ অর্থ বছরের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় এই শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি চেক বিতরণ করা হয়। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৮৮ জন শিক্ষার্থী এই শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তির চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের সংসদ, উপজেলা চেয়ারম্যান, বনপাড়া পৌরসভার মেয়র সহ আরও অনেকেই। কুমিল্লা সহ কয়েক জেলায় পৃথক ঘটনায় খুন হয়েছে ৪ জন। গতরাতে কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের একটি বাড়িতে দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত হয়। এদিকে চট্টগ্রামের আনোয়ারার জয়কালী বাজারে ছুরিকাঘাত করে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আশরাফ উদ্দিনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের কালীগঞ্জে নেশাগ্রস্ত যুবককে ছুরিকাঘাতে নিহত হয়েছে ইসরাফিল হোসেন নামের এক ব্যক্তি। সোনারগাঁওয়ে আলাউদ্দিন বাহিনীর হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। রাজশাহীর পুঠিয়ায় মাসুরা বেগম নামে এক গৃহবধূকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরকীয়ার অভিযোগ তুলে ওই গৃহবধূকে তার স্বামী হাবিবুর রহমান হত্যা করে। শুক্রবার দিবাগত রাতে পুঠিয়ার সাতবাড়িয়া দিয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী হাবিবুর রহমানকে আটক করে। আর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কুড়িগ্রামের চরাঞ্চলে বাড়ছে সূর্যমুখীর চাষ। এবছর ২০০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করে ৩২ কোটি টাকা বিক্রির আশা করছে কৃষকরা। কৃষি বিভাগের মতে
তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের চরে সূর্যমুখী চাষ সম্প্রসারণ করে চরের কৃষকের ভাগ্য বদলের পাশাপাশি দেশের আমদানি নির্ভর ভোজ্য তেলের অনেকটাই যোগান দেওয়া সম্ভব। কুড়িগ্রাম প্রতিনিধি ভুবন কুমার শীল ও কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি অনিল চন্দ্রের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাইদুল ইসলাম শুভ। কুড়িগ্রামে বছর ব্যবধানে সূর্যমুখী ফুলের আবাদ প্রায় 10 গুণ বেড়েছে। লাভজনক হওয়ায় এর চাষাবাদে ঝুঁকেছেন স্থানীয় কৃষকরা। গত বছর জেলায় 20 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হলেও এবছর আবাদ হয়েছে 200 হেক্টর জমিতে। প্রতি কেজি তেল বীজের দাম 80 টাকা। এবছর জেলায় কমপক্ষে 32 কোটি টাকার সূর্যমুখী তেল বীজ বিক্রির আশা কৃষকদের। সূর্যমুখী চাষ করে একদিকে যেমন আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, অন্যদিকে পতিত অনাবাদি জমিকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন কৃষকরা। গত বছর আমি এই মাঠে 21 বিঘা জমিতে সূর্যমুখী লাগিয়েছিলাম, মোটামুটি ভালোই লাভ হয়েছে। তার দেখা দেখে আবার এবারও আমি 50 বিঘা জমিতে এই সূর্যমুখী ফুল লাগাইছি। কাশিয়াবাড়ির জন্য কোনো আবাদ করেনি। কাশিয়াবাড়ি করার পর 2-1 আলু আবাদ করছি। এখন আলু আবাদ করা বাদ দিয়ে এখন সূর্যমুখী গতবার থাকি দেখি এবার আমরা নিজে করছি 1 একর জমি। সরকার যদি এদিকে নেক দৃষ্টি দেন বা ব্যাপকভাবে কৃষকদের সহযোগিতা করেন, তাহলে সূর্যমুখী চাষ আরও সম্প্রসারিত হবে। কৃষি অধিদপ্তর বলছে জেলার 45,000 হেক্টর চরভূমি সূর্যমুখী চাষ উপযোগী। তাই ঠিকভাবে বাজারজাত করতে পারলে লাভবান হতে পারবে স্থানীয় কৃষকরা। গত বছরে আমাদের কৃষক এটা প্রায় 3,000 টাকার কাছাকাছি বাজার মূল্যে বিক্রি করেছে। এবছর মাঠে সূর্যমুখী থাকা অবস্থাতেই 3100-3200 টাকা মন তারা বলছে। আমরা আশা করছি এটা 3,500 থেকে 4,000 টাকা মনে কৃষক বিক্রি করতে পারবে। এছাড়া আর উপজাত যেগুলো আছে সেগুলোও তারা বাজারজাত করে আরও আর্থিকভাবে লাভবান হবে। চেষ্টা করছি ভালো মার্কেটিং করার জন্য। যদি মার্কেটিং করতে পারি তাহলে কৃষক আগ্রহী হবে এবং আমাদের সূর্যমুখীর আবাদ আমরা বৃদ্ধি করব এবং আমাদের ভোজ্য তেলের যে মারাত্মক সংকট আছে তার থেকে আমরা উত্তরণের চেষ্টা করব এবং ইতিমধ্যে এই প্রক্রিয়া নেওয়া হয়েছে। দেশে ভোজ্য তেলের দাম অনেকাংশে বেড়ে গেছে। উদ্যোক্তারা তেল উৎপাদনে এগিয়ে আসলে সূর্যমুখী তেল দিয়েই দেশের ভোজ্য তেলের চাহিদা অনেকাংশেই মেটানো সম্ভব। রাইদুল ইসলাম শুভ, 52 টিভি। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রথমবারের মতো কোনো বড় বৈশ্বিক মঞ্চ মিউনিক সিকিউরিটি কনফারেন্সে অংশ নিয়ে আমেরিকাকে বহুপাক্ষিক দলের খেলোয়াড় হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসির কারণে বিভিন্ন দেশ, সংস্থা ও জোটের সঙ্গে আমেরিকার সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার ঘোষণা দিয়ে সেই পথ থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত দিলেন বাইডেন। চীন, রাশিয়ার মতো স্বৈরাচারী রাষ্ট্রগুলোর তৈরি করা চ্যালেঞ্জ মোকাবেলায় গণতন্ত্রকে একত্রে কাজ করার আহ্বানও জানিয়েছেন জো বাইডেন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় ভ্রমণ কড়াকড়ি সহ রাত্রিকালীন কারফিউ জারি করায় বিধিনিষেধের বিপক্ষে বিক্ষোভে মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে পুলিশের গুলিতে 2 জন নিহত হয়েছে। কিন্তু প্রাত্যহিক জীবন জীবিকা বাধাপ্রাপ্ত হওয়ায় বিক্ষোভে নেমেছে গ্যাবনের জনগণ। এদিকে 1 কোটি ডোজ টিকাদান সম্পন্ন হয়েছে ভারতে। 34 দিনে এ মাইলফলকে পৌঁছেছে দেশটি। তবে আবার বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের মাত্রাও। এবার খেলার সংবাদ। দ্বিতীয় দফায় জাতীয় দলের 8 ক্রিকেটার করোনা টিকা নিলেন। সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ করেন তারা। মূলত নিউজিল্যান্ড সফরের দলে থাকা 20 ক্রিকেটারকে প্রথম পর্যায়ে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এবার টিকা গ্রহণ করলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। ঘোষণা করা দলের মধ্যে এখনও টিকা নেননি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহিদি ও আল আমিন। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital, youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।